নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই প্রণয়স ম্যাথ হাব ইউটিউব চ্যানেলে। আমি প্রণয়, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। সো স্টুডেন্টস, আজ থেকে আমি শুরু করছি আরআরবি এনটিপিসি 2025 টার্গেট সিরিজ। ওকে, সো এই সিরিজে আমি কি করছি, প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো তোমাদেরকে একটার পর একটা সিরিজ করে সলভ করিয়ে দেব, ঠিক আছে। আর এই টার্গেট সিরিজের ম্যাথের কোশ্চেনগুলোর প্রথম ক্লাস আজকে কেবল শুরু করলাম। এখানে রেলের বিভিন্ন এক্সাম যেমন এনটিপিসি, এএলপি, ঠিক আছে, কনস্টেবলের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো কনস্টেবল বলবো না, গ্রুপ ডি, এ সমস্ত সিরিজে এই সমস্ত এক্সামের কোশ্চেন আমি এই সিরিজে কভার করতে চলেছি। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2016 সালের থেকে যত এক্সাম হয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন আমি একটির পর একটি তোমাদেরকে সলভ করিয়ে দেব, যাতে ইন ফিউচার তোমাদের এই রিলেটেড অর্থাৎ আরআরবির যে সমস্ত কোশ্চেন ওরা প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্ন সম্বন্ধে তোমাদের অসুবিধা না হয় এবং এক্সামে গিয়ে যেন তোমরা খুবই ভালো করে অঙ্কগুলো সলভ করতে পারো, ঠিক আছে। সো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইন্টারেস্টিং টপিক। সো সকল স্টুডেন্টকেই বলবো প্রথম থেকে শেষ অবধি দেখো, এরকম অনেক কোশ্চেনই দেখতে পারবে যেটা আমি করিয়েছি এবং এক্সামে হুবহু কমন পড়েছে, কেননা আমরা সকলেই জানি আরআরবি এনটিপিসিতে কোশ্চেন রিপিটও হয়ে যায়, ঠিক আছে। তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম গুরুত্বপূর্ণ ক্লাস যাতে তোমরা মিস না করো, ঠিক আছে। তার সাথে বলতে চাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক চ্যানেলে লিঙ্ক দিয়েছি, সেখানে শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক্স আমি দিয়ে থাকি, শর্টস দিয়ে থাকি, ওকে, নট ভিডিও। সেই শর্টসগুলো যদি তোমরা দেখে নাও তাহলে শর্টকাটভাবে কিভাবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রুট, স্কোয়ার এছাড়াও অনেক অঙ্কগুলো শর্টকাটভাবে শিখিয়ে দেওয়া রয়েছে, যাতে তোমরা শিখে নিতে পারো এবং এক্সামে তোমাদের অঙ্ক করার অ্যাবিলিটি এবং স্পিড দুটোই বেড়ে যায়। ওকে, তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, ঠিক আছে। আমি যেটা বর্তমান সলভ করাচ্ছি সেটা হচ্ছে 2016 সালের আরআরবি এনটিপিসি এর মেবি সেকেন্ড শিফটের কোশ্চেন, ঠিক আছে। আমি অতটা ভ্যারিফাই করিনি সেটা, তো আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো প্রথম কোশ্চেন আমি চলে যাচ্ছি। বলেছে যদি তিনটি সংখ্যা দেওয়া রয়েছে 2:3:5 হয় তাহলে তাদের যোগফল কি বলেছে, যোগফলের দ্বিগুণ 100 হয়। আমরা এরকম অঙ্ক কিন্তু আগেও করেছি, তো অনেকেই জানে এরকম অঙ্ক করার প্রসেস, বাট যারা বেসিকভাবে শিখছো, প্রথম দেখছো ভিডিওটি অথবা অঙ্ক এবার এক্সাম প্রথম দেখবে, তাদের জন্য আরও ভালো করে আমি বেসিকভাবে শেখাচ্ছি, ঠিক আছে। আর যারা অলরেডি এগুলো অঙ্ক পারো তো দেখে রাখো, আমি আরও শর্টকাট মেথডে তোমাদেরকে শিখিয়ে দেব। ওকে, তাহলে আমাদের বলে দিয়েছে 2:3:5। আমরা ছোটোবেলার নিয়ম অনুসারে 2x, 3x, 5x ধরবো না, আমাদের যেহেতু বলেছে যোগফল, তাহলে মুখে মুখেই যোগ করে দেবো, কত, 10। অনুপাত থেকে ভাঙালাম, তাহলে একটি ধ্রুবক রাশি অর্থাৎ x নিয়ে নিলাম, 10x। এর বলেছে এর দ্বিগুণ 100 হয়, এর কি বলেছে দ্বিগুণ হয়ে গেল আমাদের 100। তাহলে এখান থেকে আমরা x এর মানটি অন্ততপক্ষে বের করার চেষ্টা করব। দেখো এখানে হয়ে যাচ্ছে 10 × 2 20, 20 দিয়ে যদি আমি 100কে কেটে দিই তাহলে x এর ভ্যালু বের হবে আমাদের অনলি অন 5। এখন কোশ্চেনে বলেছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তমটির বর্গ, তো বৃহত্তম সংখ্যাকে 5 আমরা দেখে বুঝতেই পারছি, অর্থাৎ সংখ্যাটি দাঁড়াবে কি 5x। তাহলে কি হয়ে গেল, 5x এর মান তো বের করেছি 5, অর্থাৎ হয়ে গেল আমাদের 25। এনি কনফিউশন? ওকে, এখন বলেছে এর বর্গ অর্থাৎ স্কোয়ার করে দাও জাস্ট, তাহলে 25 স্কোয়ার আমরা সকলেই জানি 625, অর্থাৎ আমাদের কি হয়ে গেল, বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো অনেকের হয়তো এই স্কোয়ার করতে, রুট করতে অসুবিধা হতে পারে, আমি কিন্তু এই স্কোয়ার এবং রুট রিলেটেড একটা স্পেসিফিক ভিডিও বের করে বানিয়েছিলাম, সেটা তোমরা চাইলে আই বাটন প্রেস করে সেই ভিডিওটি দেখে নিতে পারো, যাতে তোমাদের অসুবিধা না হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমি চলে যাই। বলেছে 2 বছরের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 48,000 টাকা বিনিয়োগ করা হলে 2 বছর পর সেই টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে।
তো প্রথমে আমি 20% এর মিনিংটা বের করে নিচ্ছি। 20% এর মানে হয়ে যাচ্ছে আমাদের 1/5। অনেকে বলবে স্যার কীভাবে বের করলেন, তো দেখো 20 এর শতাংশ অর্থাৎ নিচে 100, কাটাকাটি করলে আমাদের 1/5ই বের হয়। তার মানে কি 5 যদি আসল টাকা হয়ে থাকে, 1 টাকা সুদ পেয়েছে, অর্থাৎ সুদে মূল্যে সে 6 টাকা পেয়েছে। ওকে, তাহলে 5 টাকা যদি আসল হয়, সুদে মূল্যে সে 6 টাকা পেয়েছে। এখন কি বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। টাইমটাকে আমরা কি জানি, উপরে লিখি, অর্থাৎ 5-এর স্কোয়ার হয়ে গেল, 6-এর স্কোয়ার হয়ে গেল। যদি 3 বছর সময় থাকতো তাহলে কিউব হইতো, যদি 4 বছর সময় থাকতো তাহলে মাথায় 4 পাওয়ার হয়ে যেত। তাহলে 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36। এখন একটা জিনিস দেখো, আমার অঙ্ক অনুসারে আসল হচ্ছে 25 টাকা, বাট বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে 48,000 টাকা। তার মানে 25 মানেই হয়ে গেল আমাদের 48,000, তাহলে 36 মানে কত? এখন দেখো 25-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 48,000 আসে, অর্থাৎ তোমরা কি করে দিতে পারো, 48,000 ভাগ 25 করে দিতে পারো। যদি ভাগ করে নাও তাহলে তোমাদের ভাগফল বেরিয়ে আসবে 1920। তাহলে 25-এর সাথে 1920 মাল্টিপ্লাই করলে আমাদের আসছে 48,000। একইভাবে এক অংশে মাল্টিপ্লাই করলে অপর একটি অংশে মাল্টিপ্লাই সেম সংখ্যা দিয়ে করতে হয়, অর্থাৎ এখানেও 1, 9, 20 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের বেরিয়ে আসলো 69,120। তার মানে আমাদের আসল 48,000 টাকা, সুদে মূলে কত, 69,120 টাকা। অর্থাৎ আমাদের যে ক্যাপিটাল, মেন টাকা প্লাস ইন্টারেস্ট মিলে কিন্তু এত টাকা। আমাদের বলেছে ইন্টারেস্ট কত টাকা, তাহলে মূলধন থেকে যদি আমি টোটালটা বিয়োগ করে দিই তাহলে তো আমাদের ইন্টারেস্টটা বের হবে। বিয়োগ করলে আমাদের আসছে 21,120 টাকা। ওকে, বোঝাতে পেরেছি? অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অপশন। অনেক স্টুডেন্ট কি করে, ভুল করে এটি দিয়ে ফেলে, অর্থাৎ সুদে মূল্যটাই দিয়ে দেয়। দেখো অ্যান্সারও সুদে মূল্যটা দেওয়া রয়েছে, অর্থাৎ ভুল হওয়ার চান্স 100% রয়েছে এখানে। কারণ অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করে এই নাম্বার ক্লিক করবে, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? একটু ফোকাস থাকবে অঙ্কের প্রতি, এবং অঙ্কটি কি পড়বে, কি জানতে চেয়েছে। ওকে, 20 মিটার উল্লম্ব একটি মই, লম্বা একটি মই একটি উল্লম্ব দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে। হ্যাঁ, বুঝেছি। এটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমি যদি চিত্রটি এঁকে নেই, এটি যদি আমি একটি দেওয়াল হয়ে যায়, আমার লেখাগুলো একটু ব্যাকা হয়ে, তোমরা বুঝে নিও। একটি আমি মই রাখলাম, সেটি এইভাবে বেঁকে দাঁড়িয়ে আছে, এটা আমাদের নিচেরটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল আমাদের দেওয়াল, এটা হয়ে গেল মই, আর এটা হয়ে গেল ভূমি। ঠিক আছে, তাহলে আমি একটু নাম দিয়ে দিই। নামটি কি, আমি যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দিই, পরীক্ষায় কিন্তু এত নাম টাম দেওয়ার দরকার হবে না, তোমাদেরকে জাস্ট আমি বোঝাচ্ছি। এখন বলেছে এটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ এইটুকু কোণের মান কত তৈরি করছে, 30 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে দেওয়ালে কত দূর উঁচুতে মই পৌঁছাবে, অর্থাৎ এই এবি এর মান জানতে চেয়েছে, এবি এর মান কত। তাহলে দেখো এবিটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু লম্ব, বিসি হয়ে যাচ্ছে ভূমি, এবং এসি হয়ে যাচ্ছে অতিভুজ। তোমরা দেখেই বুঝতে পেরেছো মেবি। এখন তাহলে 30 ডিগ্রি বলেছে, আমাদের কাছে লম্ব বের করতে বলেছে, এবং মইটির লম্বা কত, 20 মিটার। মইটির লম্বা বলেছে 20 মিটার। তাহলে আমি এখানে অতিভুজ পেয়ে গেলাম, এখানে লম্ব জানতে চেয়েছে, কোণ 30 ডিগ্রি বলেছে, অর্থাৎ আমাদের এখানে কি পড়ছে দেখো, সাইন থিটার ফর্মুলাটা পড়ছে। ফর্মুলা তো বলা যায় না, সাইন থিটা পড়ছে। তো সাইন থিটা মানে কি জানি আমরা, সাইন থিটা মানে জানি হ্যাঁ ঠিকই আছে, লম্ব অর্থাৎ এবি, লম্ব বাই অতিভুজ কত, এসি। লম্ব বাই অতিভুজ মানেই আমাদের সাইন থিটা। ওকে, লম্ব বাই অতিভুজের মানেই সাইন থিটা, আর থিটা মানের মান কত দিয়েছে, 30 ডিগ্রি। মেবি কোনো কনফিউশন থাকবে না তোমাদের। এখন আমাদের কাছে এবি এর মান জানতে চেয়েছে, এসি এর মান দেওয়া রয়েছে আমাদের 20। এখন স্যার সাইন 30 এর মান কত আমি জানি না, আমার মুখস্থ থাকে না। তো একটি কথা জাস্ট মনে রাখো বাচ্চা, এখানে লিখে নাও 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি,
এটা আমাদের 45 ডিগ্রি, এটা 60 এবং এটা 90, অত কিছুটা মনে রাখার দরকার নেই। তাহলে যখনই আমাদের সাইন থিটার মান জানতে চাবে এখানে লিখে নেবে 0, 1, 2, 3, 4, সবগুলোকে কি করবে 4 দিয়ে ভাগ দিয়ে দেবে। হ্যাঁ আমি ভাগ দিলাম 4 দিয়ে, দেন কি করব স্যার দেখে নাও, এবং সবগুলোকে রুট দিয়ে দিবে। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে সাইন 30, এটা রুট দিয়ে দেই। এটা রুট দিয়ে দিলে কি হবে, 1-এর রুট তো 1 এবং 4-এর রুট আমাদের বের হয় 2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান 1/2। মেবি ক্লিয়ার? তো আমি 1/2 বসিয়ে দিই। দেখো উভয় পাশে যদি কাটাকাটি করে দিই তাও দিতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি AB সমান সমান 20/2, অর্থাৎ AB এর মান বেড়ে গেল আমাদের কত 10 মিটার। খুবই সিম্পল একটি প্রসেস, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো পরীক্ষা যাদের যাদের মনে থাকে না তারা এই প্রসেসটি একটু ফলো করবে, একটু মনে মনে ভেবে নেবে, খুবই সিম্পল একটি মেথড। ওকে, এভাবে আমরা কসের মানও বের করতে পারবো। ওকে, তাহলে বোঝা গেল তার মানে দেওয়ালের উচ্চতা কত 10 মিটার। ওকে, এখন কি বলেছে, একটি ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে, কি কোথা থেকে, পরিমিতি থেকে। 1 সেন্টিমিটার পুরু কাঠের তৈরি একটা বদ্ধ কাঠের আয়তক্ষেত্রাকার বাক্সের নিম্নোক্ত বাহ্যিক মাত্রা রয়েছে, অর্থাৎ এদের মাত্রাগুলো দিয়েছে। দেখো কত ঘুরিয়ে বেঁচিয়ে দিয়েছে, এগুলো বলার কোনো মিনিংই হয় না। বলেছে দৈর্ঘ্য 22, প্রস্থ 17 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার। যদি এটি সম্পূর্ণরূপে সিমেন্ট দিয়ে ভর্তি করা হয় তাহলে বাক্সে সিমেন্টের পরিমাণ কত বা কতটুকু সিমেন্ট রয়েছে। যখনই বাক্সের সিমেন্টের পরিমাণ চেয়েছে, অর্থাৎ আমরা বুঝে নেব এর আয়তন চেয়েছে, ভি এর মান জানতে চেয়েছে, আয়তন। সো আয়তক্ষেত্রাকার বাক্সের আয়তনের ফর্মুলা কি? দেখো একটা জিনিস মাথায় রাখবা, যখনই আমাদের উচ্চতা দেওয়া থাকবে আয়তক্ষেত্রকার বা বর্গক্ষেত্রকার, ঠিক আছে, তখন কি করবে 3টি ইউনিটকে জাস্ট গুণ করে দেবে। তাহলে 22 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত 12 সেন্টিমিটার, যখন আমাদের উচ্চতাটা দেওয়া থাকবে। ওকে, না হলে আমাদের অন্য ফর্মুলা ইউজ হবে। সব কিছুর ক্ষেত্রে একই রকম প্রসেস ফলো করবে। সো এখানে আমাদের উচ্চতা দেওয়া রয়েছে, খুবই কম সময় হয়ে গেল। সো আমি যদি কাটাকাটি এবং ভুল বললাম, আমি যদি গুণ করে দিই তাহলে কত আসছে, 7 দুগুনি 14, 14 দুগুনি 28, অর্থাৎ লাস্টে আমাদের 8 আসছে। দেখো 8 দিয়ে সব অপশন, দুটো অপশন দেওয়া রয়েছে, এই দুটো অপশন আমাদের হবে না। তাহলে এখন এই দুটোর মধ্যে কোনটা হবে? সো আমি বুঝতে পারছি না। যাই হোক, পরীক্ষা হলে কি থাকে, দেখা গেল যদি একটি 8 দিয়ে অপশন থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত, বাট এখানে দুটো 8 দিয়ে অপশন দেওয়া রয়েছে, আমরা বুঝতে পারছি না। তো ডাইরেক্ট গুণ করে দিই, গুণ করলে আমাদের আসবে 4488 সেন্টিমিটার কিউব। তার মানে তার আয়তন অথবা বাক্সে কতটুকু সিমেন্ট রয়েছে, 4488 সেন্টিমিটার এর কিউব। ওকে, সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি, এবং তোমাদের যদি ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, ভিডিওটা যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে গিয়ে পৌঁছায়, তারাও পরীক্ষায় প্রথম অ্যাটেম্পটেই যেন ক্লিয়ার করতে পারে। কেননা অনেকেরই স্বপ্ন আমরা রেলে চাকরি করব, রেলে কিছুটা করব, রেল নিয়ে আমার ফিউচার করব। তো সকল বন্ধু এবং ভাই বোনেদের বলছি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, তোমাদের আপনজন প্রিয়জন, ঠিক আছে, সকলকে শেয়ার করে দিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখছো প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নিও, যাতে এরকম আপডেট তোমরা মিস না করো। এখন কি বলেছে, তারপরের কোশ্চেন, 15 মিটার 20 মিটার উচ্চতা দুটি খুঁটি একটি সমতল ভূমিতে উল্লম্বভাবে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যেই স্ক্রিনে করি সেই স্ক্রিনটাই একটু বেঁকা রয়েছে, তো আমার চিত্রগুলো একটু বেঁকা হয়ে যায়। তো দেখো এটা হচ্ছে, একদমই বেঁকা হয়ে গেল, আমি একটু ঠিক করার চেষ্টা করছি। খুব বেঁকা, মানে খুব বেঁকা হয়ে যায় আমার। বলেছে এটি একটি 15 মিটার
উচ্চতার খুঁটি এবং এটি একটি 20 মিটার উচ্চতার খুঁটি এবং তাদের পায়ার মধ্যে উল্লম্বভাবে সোজা দাঁড়িয়ে আছে, চিত্র আঁকলাম। তাদের পায়ের মধ্যে অর্থাৎ নিচে কত দূরত্ব? 12 মিটার। তাহলে কি বলেছে, তাদের শীর্ষের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই ছোট খুঁটিটির শীর্ষ এবং এই বড় খুঁটিটির শীর্ষের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই রকম চিত্রটি দাঁড়াবে এই রকম। আমাদের এই দূরত্বর মান জানতে চেয়েছে। তাহলে যদি এই নিচের এই অংশটুকুর মান 12 হয়, তাহলে আমাদের অবভিয়াসলি এই অংশটুকুর মানও আমাদের 12 হয়ে যাবে। বোঝাতে পেরেছি? ওকে। এইটুকুর মান যদি 15 হয় আর এই টোটালটুকুর মান 20, তাহলে এইটুকুর মানও এখানে 15 হয়ে যাবে, আর এইটুকুর মান কত হয়ে যাবে? 20 থেকে 15 বাদ দিলে 5 মিটার। বোঝাতে পেরেছি? আমি একটু অন্য কালারের পেন ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে। অর্থাৎ এই উল্লম্ব, এই যে উল্লম্ব একটি, আমার উল্লম্বই হচ্ছে না, যাই হোক, এই যে খুঁটিটি রয়েছে, এই খুঁটিটি এই খুঁটিটির মান 15 এবং এই টোটাল খুঁটিটির মান 20, তার মানে এইটুকু জায়গারও মান আমাদের 15 হয়ে যাচ্ছে। তাহলে 20 থেকে এইটুকু যদি 15 হয়, এই বাকিটুকু যেটা বেঁচে থাকলো সেটা অবভিয়াসলি আমাদের 5 মিটার হয়ে যাবে। আমাদের কি পেলাম? আমরা ভূমি পেয়ে গেলাম এবং লম্ব পেয়ে গেলাম। আমাদের অতিভুজের মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করতে পারবো? খুবই কম সময়ে পিথাগোরাসের থিওরেম ইউজ করতে পারবো, অথবা যাদের পিথাগোরাসের ট্রিপলেট মনে রয়েছে। ট্রিপলেটটা কি আমি শিখিয়েছিলাম অন্যান্য ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতেও, তো এখানেও বলছি। ট্রিপলেট হচ্ছে পিথাগোরাসের থিওরেমের একটি পার্ট যেখানে লম্ব, ভূমি, অতিভুজ 3টি দেওয়া থাকে। যেমন আমাদের একটি ট্রিপলেট রয়েছে 5, 12, 13। তার মানে 5টি সবসময় হবে আমাদের লম্ব, 12 সবসময় হবে ভূমি, 13 হবে অতিভুজ। তার মানে দেখো, আমরা যদি ট্রিপলেট মনে থাকে তাহলে এটির মান বের করে ফেললাম 13 মিটার। যাদের ট্রিপলেট মনে নেই তাদের কি করতে হবে? এই যে এটা অতিভুজ, এটা কি ধরছি? অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা সকলেই আমরা শিখেছি। এই দেখো, এই স্কোয়ারটা তুলে দিতে গেলে কি করতে হবে? এখানে আমাদের একটি রুট দিতে হবে। তাহলে লম্ব কে বলেছে? লম্ব বলেছে 5, 5-এর স্কোয়ার কত? 25 এবং 12-র স্কোয়ার 144 করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 9, 6, 169, অর্থাৎ রুট করলে আমাদের বেরিয়ে আসছে 13। ওকে, তার মানে সেই অতিভুজটির দৈর্ঘ্য আমাদের 13 মিটার। দেখো, যদি আমার ট্রিপলেট মনে থাকে একবারেই মনে হয়ে গেল, যদি ট্রিপলেট মনে না থাকে কোনো সমস্যা নেই, এইভাবে করেও তোমরা বের করতে পারবে। তো আমি তোমাদেরকে সকলকেই বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা অবভিয়াসলি ট্রিপলেটটি মনে রেখো। এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট। ট্রিপলেটের মাধ্যমে আমরা অঙ্ক মুখে মুখেই করতে পারি, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এখন আমাদের গসাগু এবং লসাগু থেকে অঙ্ক দিয়েছে। বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 2730, 2730। একটি সংখ্যা যদি 78 হয়, অপর সংখ্যাটি কত? সো আমি গসাগু লসাগু চ্যাপ্টারে তোমাদেরকে আলাদাভাবে শিখিয়েছি। কি শিখিয়েছিলাম? লসাগু উপরে বসিয়ে দাও, 2730/3, এইভাবে করে দাও, তারপরে ভাগ হবে। যাই হোক, আমি এই প্রসেসটা ফলো করছি না, কারণ এটি একটু হলেও সময় লাগছে, 3 লাইন করতে হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছি? ট্রিক্স এবং টিপ শেখাবো। তো দেখে নাও, যখনই এরকম সংখ্যা জানতে চাইবে অপর সংখ্যাটি কত, তাহলে কি করব? লসাগু এবং গসাগুকে গুণ করে দেব। তাহলে 3 × 2730 গুণ করে দিলাম, এবং যেটি সংখ্যা দেওয়া রয়েছে সেটি সংখ্যাটি ভাগ করে দাও, 78। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দুগুণে 6, 3 6 18, 26 দিয়ে কাটাকাটি করলে আমাদের সংখ্যাটি বেরিয়ে যাবে 105। ওকে, মেবি ক্লিয়ার? তার মানে প্রথম সংখ্যাটি যদি 78 হয়, দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে আমাদের 105, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। এখন দেখো, দূরত্ব থেকে অঙ্ক দিয়েছে। দেখো, আরআরবি কি করে? আরআরবি প্রতিবার তাদের সিলেবাসটিকে খুব ভালো করে ফলো করে। কেন? তারা কি করে? প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ একটা না হলে দুটো করে কোশ্চেন দেবার চেষ্টা করে। দেখো, আমরা এতক্ষণে কি করলাম? ত্রিকোণমিতির অঙ্ক করলাম, ঠিক আছে, অনুপাতের অঙ্ক করলাম, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করলাম, এখন গসাগু লসাগু, এবং এখন কি করলাম? আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছি। তো দেখে নাও, খুবই সিম্পল একটি অঙ্ক।
পি একটি যাত্রার প্রথমার্ধ অর্থাৎ ফার্স্ট হাফে 30 কিলোমিটার গেল এবং অবশিষ্ট দূরত্ব 50 কিলোমিটার গতিবেগে যাত্রা করলো, তার ভ্রমণের গড় গতি কত? তো গড় গতি বের করার জন্য আমি একটি ফর্মুলা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, খুবই সিম্পল, বাচ্চারাও মনে রাখতে পারবে। কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তোমরা যারা সুবিদাস এর অঙ্ক বই ফলো করেছো তারা হয়তো জানো সকলেই। তাহলে এক্স কাকে ধরবো? এক্স থেকে ধরবো প্রথম দূরত্বকে, ওয়াইকে ধরবো সেকেন্ড আমরা দূরত্বকে। তাহলে কি 2 ইন্টু 40 ইন্টু 50, আর নিচে কত হয়ে গেল? দুটোর যোগফল অর্থাৎ 90। এই 0 0 দিয়ে কেটে যায়, আর তো কাটাকাটি যাচ্ছে না মেবি। তাহলে 4 দুগুণ 8, 5 8 40 অর্থাৎ 400/9 ভাগ করে দাও 9 দিয়ে। 4 নং 36, আবার 40 আসলো, আবার 4 নং 36, এইভাবে চলতে থাকবে 4 4। তাহলে আমরা কি করব? 44 কোথায় আছে দেখো, 44 এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার গড় গতিবেগ 44.44 কিমি পার আওয়ার। ওকে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। এখন কি বলেছে? 15, 20 এবং 29-এর লসাগু কত? এটা একটা বাচ্চা অঙ্ক, তোমরাও বাড়িতে করতে পারবে। আমি লসাগু গসাগুর প্রথমে এটা শিখিয়ে দিয়েছিলাম। 15, 25, 29 কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো, তোমাদের তাও আমি ডেসক্রিপটিভভাবে করে দেখাচ্ছি। 5 দিয়ে 3 5 15, 5 5 25, আর 29 যাচ্ছে না, তাহলে কত হয়ে গেল? 5 5 25, 3 15 75 ইন্টু 29। সো আমরা কি করব? ইউনিট ডিজিট দিয়ে প্রথমে দেখে নেব। 5 নং 45, দেখো 3 জায়গায় 5 অপশন রয়েছে, তো ইউনিট ডিজিটের করার কোনো মানেই হয় না, আমরা জাস্ট গুণ করে দিচ্ছি। গুণ করলে কত আসছে আমাদের গুণ করলে আসছে 2175, অর্থাৎ তাদের লসাগু এত 2175, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখো খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলেছে কতগুলো সংখ্যা দিয়েছে এবং সেই সংখ্যাগুলোর পাওয়ারগুলো ওলট পালট করে দিয়েছে। কি বলেছে? 17, 6, 13, 8। কীরকম ওলট পালট করেছে? প্লাস মানে বলেছে মাল্টিপ্লাই, তাহলে প্রথমে প্লাস রয়েছে, তাহলে এখানে মাল্টিপ্লাই বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে? মাইনাস মানে ডিভিশন, মাইনাস এখানে কোথাও রয়েছে? নেই, তাহলে এটার মান বসানো না বসানো একই ব্যাপার। এক্স মানে বলেছে মাল্টিপ্লাই, মানে বলেছে অ্যাডিশন, এই যে মাল্টিপ্লাই রয়েছে অর্থাৎ অ্যাডিশন অর্থাৎ যোগ। আবার বলেছে ডিভিশন, আর ডিভিশন মানে বলেছে মাইনাস অর্থাৎ বিয়োগ। তো গুণ করে দিচ্ছি। প্রথমে তো আমাদের গুণের কাজটি করতে হয়। গুণ করলে কত আসছে? 102 প্লাস 13 মাইনাস 8, এই দুটোকে যোগ করে কত আসছে আমাদের? 115 মাইনাস 8 অর্থাৎ 107। দেখো আমরা কিন্তু এটা মুখে মুখেই করতে পারি, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু খাটনি করে একটু বড় করে করাচ্ছি, ঠিক আছে? মেবি তোমরা বুঝতে পারবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। পরীক্ষা হলে গিয়ে আবার এই প্রসেসে করো না, কিন্তু তোমাদের সময় অনেক ব্যয় হয়ে যাবে। তোমরা যেখানে কম সময় লাগছে সেগুলো অঙ্ক অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, যেখানে খুব কম সময় তোমরা মুখে মুখেই করতে পারছো। এরপর যেটা তোমাদের মনে হচ্ছে এটা একটু বেশি সময় লাগবে, সেটা লাস্টের দিকে রাখবে। পরীক্ষায় আমাদের 30টা করে অঙ্ক থাকবে, তোমরা সকলেই জানো, তো চেষ্টা করবে ভালো করে দেবার। সো পরের অঙ্ক কি বলেছে? নিচের কোনটি প্রদত্ত সংখ্যার জন্য সত্য? এখানে বড় থেকে ছোট, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, এটাই জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। তো আমরা তো এমনি মুখে মুখেই বুঝবো না, আমরা কি করব? এই সংখ্যাটিকে ডেসক্রিপটিভভাবে বোঝার চেষ্টা করব। আমরা প্রথম অপশনটিকে ধরে নিচ্ছি। প্রথমে আছে 3/8, পরে আছে 19/73, তারপরে আমাদের আছে 29/47, তারপরে কি আছে আমাদের 17/39। মেবি বোঝাতে পেরেছি। এখন কি করব? দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেকগুলো কন্ডিশন দেখতে হয়, কন্ডিশন না দেখলেও সমস্যা নেই, আমাদের অনেকগুলো মেথডে আমরা অঙ্ক করতে পারি। কিভাবে করতে পারি? দেখো হরগুলোকে সবগুলোকে আমরা সমান করে দিতে পারি,
একটা কন্ডিশন গেল। তারপরে আমরা লসাগু বের করে করতে পারি, লসাগু দিয়ে গুণ করে দিয়ে করতে পারি, সেকেন্ড কন্ডিশন গেল। সো আমার পক্ষে সবচেয়ে সুইটেবল কন্ডিশন হচ্ছে জাস্ট ভাগ করে দাও। তাহলে 8 রয়েছে, উপরে 3 রয়েছে, পয়েন্ট দিয়ে আমরা 0 আনলাম, তাহলে আমাদের হয়ে গেল 30। ওকে, সো 8 দিয়ে দেখো কত যাচ্ছে, 3 8 24, তারপরে 4 8 32, অর্থাৎ 0.3 এলো। সো আমরা একটা সংখ্যা করে বের করব। পরেরটা এখানে পয়েন্ট নিয়ে 190 করলাম, 73 দুগুণ 2, ভাগ করে দেবো জাস্ট। এখানেও একটি পয়েন্ট নিলাম, তারপরে কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে, 4 5 20, কম হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 দিয়ে, অর্থাৎ এখানে 6 বেরোলো। তারপরে আবার এখানে পয়েন্ট নিয়ে, অর্থাৎ 170 পয়েন্ট নিলে কী হয়ে গেল, 170 হয়ে গেল। 170 বা 39 ভাগ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে 0.4। এখন দেখো কোনটা বড় এবং কোনটা ছোট। আমরা কি দেখে বুঝছি, এই যে 19/73 সবচেয়ে ছোট। তাহলে দেখো 19/73 সবচেয়ে প্রথমে কোথায় রয়েছে, দেখো 3টিতে রয়েছে 19/73। এখন সেকেন্ড বড় কে রয়েছে, এটা রয়েছে 3/8। এই দেখো 3/8, 3/8 দুটোতে রয়েছে। এখন থার্ড বড় কে রয়েছে, থার্ড বড় আমাদের 17/39 রয়েছে। দেখো 17/39, দেখো তিনটা অপশন, তিনটেই আমাদের মিলে গেল, 1টি 2টি 3টি, অর্থাৎ বি নাম্বার অপশনই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে কিন্তু আমরা খুবই কম সময়ে সমাধান করতে পারি। তোমরা যদি এখানে লসাগু করে কাটাকাটি করতে তাহলে সময় লাগতো, তোমরা যদি হরগুলোকে মেলানোর চেষ্টা করতে তাহলেও তোমাদের সময় লাগতো। সো এইটা হচ্ছে 100% সুইটেবল একটি মেথড, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। চলো নেক্সট অঙ্কে। বলেছে 3740কে 3টি ভাগে এমনভাবে ভাগ করো যাতে প্রথম ভাগের অর্ধেক, দ্বিতীয় ভাগের 1/3, তৃতীয় ভাগের 6/1 সমান হয়। প্রথম ভাগের কি বলেছে, হাফ বলেছে, দ্বিতীয় ভাগের 1/3 1/3 বলেছে, তৃতীয় ভাগের 1/6 বলেছে। সো আমরা কি এই ওয়ানগুলোকে ভুলে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স, এবং এখানে 1/2 বলেছে না, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি 2x। ভালো করে বোঝো, আমি বলছি সংখ্যাটি 2x। পরের সংখ্যাটি কি, উপরে একটিকে ভুলে গেলাম, পরের সংখ্যাটিকে ধরে নিলাম আমরা 3x। আবার থার্ড সংখ্যাটি কি, এককে ভুলে যাও, নিচেরটিকে ধরো, অর্থাৎ 6x ধরে নিলাম। অর্থাৎ আমরা কি করছি, তিনটি সংখ্যাকে ভাগ করেছি, ঠিক আছে, তিনটি সংখ্যাকে ভাগ করেছি, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফলই তো এত। তিনটি সংখ্যার যোগফল কত, 3740। জাস্ট এটা সলভ করো, তাহলেই দেখবে অ্যান্সার বেরিয়ে আসছে। 6 7 8 9 10 11, এখানে আসছে আমাদের 11x = 3740। ভাগ করে দিচ্ছি এক্স দিয়ে, 3 11 33, ঠিক আছে, 4 11 44, অর্থাৎ 340। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 340, বাট আমাদের কাছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা চেয়েছে। প্রথম সংখ্যা কাকে ধরেছি, 2x করে ধরেছি, x মানে 340, তাহলে 2x এর মান হয়ে গেল আমাদের 680। দ্বিতীয় সংখ্যা কাকে ধরেছি, 3x কে ধরেছি, 3 × x, তাহলে হয়ে গেল আমাদের 1020। তৃতীয় সংখ্যা কাকে ধরেছি, 6x কে ধরেছি, অর্থাৎ গুণ করে দাও জাস্ট, 6 দিয়ে গুণ করলে আসছে 2040। অর্থাৎ সংখ্যা তিনটি কত, এটা এটা এটা। দেখো কত নাম্বার অপশন, আমাদের সি নাম্বার অপশন দেখো জাস্টিফাই হয়ে যাচ্ছে। ওকে, কি অঙ্কটা দেখে কি মজা লাগছে? তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন বুঝতে পারছো। এছাড়াও তোমরা আমাকে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে তোমরা দেখছো এটাও জানাতে পারো, যাতে আমিও বুঝতে পারি আমার ভিডিওটি কত দূর যাচ্ছে। ওকে, চলো নেক্সট অঙ্ক। এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দিয়েছে আমাদের, বলেছে 5 পয়সা এবং 10 পয়সার 90টি কয়েন রয়েছে, সব কয়েনের মূল্য 7 টাকা। 5 পয়সার কটি কয়েন রয়েছে? দেখো আমাদের অ্যান্সারে যেটি চাবে সেটি দিয়ে আমরা কাজ করব। আমরা ধরে নিচ্ছি 5 পয়সার আমার এক্সটি কয়েন রয়েছে, অর্থাৎ টোটাল কত টাকা রয়েছে, 5x পয়সা। আমাদের 5 পয়সার এক্সটি কয়েন রয়েছে এবং কত পয়সার, 5 পয়সার, অর্থাৎ টোটাল হচ্ছে 5 পয়সা প্লাস আমাদের 10 পয়সার কটি কয়েন রয়েছে, টোটাল কয়েন 90টি, আর 5 পয়সা এক্সটি রয়েছে, তাহলে বাকি কত থাকবে, 90 মাইনাস এক্সটি কয়েন বেঁচে থাকবে। তাদের টোটাল মান বলেছে 60 টাকা, 7 রুপিস। তো আমাদের তো এখানে সব পয়সাতে করলাম, বাট এখানে কেন 60 টাকা দিয়ে দিল? তো একেও আমরা পয়সাতে কনভার্ট করব কিভাবে, 100 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম।
তাহলে 700 পয়সা হয়ে গেল। তাহলে কি আসছে 5x প্লাস 900 মাইনাস 10x ইজ ইকুয়াল টু 700 সমান সমান। তাহলে দুটোকে বিয়োগ করে দিলে -5x হয়ে গেল, আর 900টা ডান দিকে চলে গিয়ে -900 হয়ে গেল। বিয়োগ করলে আমাদের কত আসছে? বিয়োগ করলে আমাদের আসছে -200। মাইনাসে মাইনাসে কেটে গেল, 5 দিয়ে কাটলে হয়ে গেল আমাদের কত? 40। ঠিক আছে, তার মানে 5 পয়সার কটি কয়েন রয়েছে? 40টি। ওকে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমাদের কাছে যদি জানতে চাই তো 10 পয়সার কটি কয়েন রয়েছে, 90 থেকে জাস্ট মাইনাস করে দাও। আমার 50টি কয়েন রয়েছে, দেখো ঘুরে ফিরে আমাদের 60 টাকাই বেরোবে, অর্থাৎ 700 পয়সাই বেরোবে। ঠিক আছে, কি বলেছে এখন? বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মোট বের করুন, বের করো। সো অনেকের এখানে একটু অসুবিধা হয়, মোট কি মিডিয়ান কি। ঠিক আছে, সো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে অথবা খাতায় তুলে নেবে। মোট, এটা বাংলাতেও থাকতে পারে, ইংরাজিতেও থাকতে পারে, একই জিনিস। মোট মানে একটি সংখ্যার লাইনে, কতগুলো সংখ্যার লাইনে যে সংখ্যাটি বারবার রিপিট হবে। একটি সংখ্যার লাইনে যেই সংখ্যাটি বারবার রিপিট হবে। আবার মিডিয়ানটা কি? এরকম অঙ্ক কিন্তু দিয়ে থাকে আমাদের পরীক্ষায়, বাট আমরা অনেকেই জানি না, পারি না করতে। মিডিয়ান কি? সংখ্যাগুলোর সবচেয়ে মাঝখানের পার্টটাকেই বলে মিডিয়ান। অর্থাৎ যদি এখানে মিডিয়ান জানতে চাইতো তাহলে কত? 1টি 2টি 3টি 4টি 5টি, আবার 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে মিডিয়ান হয়ে যেত আমাদের 54। বাট আমাদের কাছে মোট জানতে চেয়েছে, তার মানে একটি সংখ্যা বারবার রিপিট করেছে। এটি কোনটি সংখ্যা? দেখো আমাদের 55 এমন একটি সংখ্যা যেটি আমাদের বারবার রিপিট করেছে, অর্থাৎ মোট হয়ে গেল 55। সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু আমরা মুখে মুখেই করতে পারি, জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার লাগবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অঙ্ক কিন্তু আমরা করতেই পারবো না, গুণ ভাগ যোগ করেও আমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, সো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, খুবই কাজে লাগবে তোমাদের। আমি 100% শিওর হিসাবে বলতে পারি, এই ভিডিও সিরিজটা যদি তুমি টোটাল কমপ্লিট করো, 40টা আমি সিরিজ তৈরি করব, পার্ট তৈরি করব প্রিভিয়াস ইয়ারের। এই 40টা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা যদি দেখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। ইভেন রেল ছাড়া বিভিন্ন এক্সামেও কিন্তু এগুলো কোশ্চেন থাকে। হ্যাঁ, শুধু রেলে নয়, সব পরীক্ষাতেই আমরা দেখতে পারি। এখন একটি সময়ও কার্যের অঙ্ক দিয়েছে, বলেছে 30 জন পুরুষ 5 ঘন্টা করে কাজ করে, 16 দিনে কাজ করতে পারে। তাহলে 6 ঘন্টা কাজ করা 40 জন পুরুষ কত দিনে করতে পারে? সো এগুলো খুবই সিম্পল অঙ্ক। তো এর জন্য আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি, M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এম মানে কি? এম মানে ম্যান পাওয়ার। প্রথমে যেটি দিয়েছে প্রথমে থাকবে, যেটি পরে জানতে চেয়েছে সেটি পরে থাকবে। টি মানে কি? টি মানে টাইম, কতটুকু সময় লেগেছে। ডি মানে ডে, কতগুলো সময় লেগেছে, দিন কত সংখ্যা। হ্যাঁ, আর W1 W2 মানে কাজের পরিমাণ। এখানে তো কাজের পরিমাণ বলেনি, বলেছে একটি কাজ। তাহলে কি লিখে নিচ্ছি? M1 এর কি লিখছি? এই যে প্রথম লাইনটা লিখে নিচ্ছি, 30 জন পুরুষ 5 ঘন্টা করে কত দিনে? 16 দিনে কাজ করে। কয়টি কাজ? একটি কাজ। আবার একই দিকে বলেছে 40 জন পুরুষ 6 ঘন্টা করে, কত তাদের সময় লাগবে? কোশ্চেন মার্ক। একটি কাজ, জাস্ট আমরা কাটাকাটি করে দেব। 0 দিয়ে 0 কেটে গেল, 3 দিয়ে 3 দুগুনি 6, 4 দিয়ে 4 4 16, আবার 2 দিয়ে কেটে দেই, 2 দিয়ে 2 দুগুনি 4, বেশি থাকছে 5 and 2 অর্থাৎ 10। তাহলে কত দিনে? সেই কাজটি তারা 10 দিনে সম্পূর্ণ করতে পারবে। খুবই একটি ইন্টারেস্টিং ভালো অঙ্ক, অর্থাৎ বি নাম্বার অঙ্ক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একটি ত্রিভুজের পরিধি 200 সেন্টিমিটার, কিছু বলে নেই, যাই হোক 200। যদি একটি বাহু সমান হয় এবং তৃতীয় বাহু সমান বাহু থেকে 20 বেশি হয়, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? বুঝতে পেরেছো তোমরা সকলেই?
পরিধি বলেছে 200 সেন্টিমিটার, একটি ত্রিভুজ রয়েছে তার পরিধি 200 সেন্টিমিটার। এটার জন্য কিন্তু কোনো প্রকারের আমাদের চিত্র করার প্রয়োজন পড়ে না, জাস্ট মনে মনে ভাবো ত্রিভুজের 3টি বাহুর যোগফলই তো তার পরিধি। তাহলে প্রথম বাহু হচ্ছে এক্স, কি বলেছে প্রথম দুটি বাহু সমান, তাহলে প্রথম বাহুটি যদি এক্স হয় দ্বিতীয় বাহু আমাদের হয়ে যাবে এক্স, নো অসুবিধা। প্লাস এখন তৃতীয় বাহুটি কি বলেছে, তৃতীয় বাহুটি সমান বাহু থেকে 20 বেশি, তাহলে সমান বাহু তো এক্স, তার থেকে আমাদের 20 বেশি, তাহলে টোটাল পরিধি কত বলেছে 200। এখানে হয়ে যাচ্ছে আমাদের 3x, আর 20টা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, আমাদের হয়ে যাবে 180, এক্সের মান বেরিয়ে যাবে আমাদের 60। তাহলে সমান বাহু দুটোর মান 60 করে, কি বলেছে তৃতীয় বাহুর মান কত, তৃতীয় বাহুর মান কত x + 20 অর্থাৎ 60 + 20, অর্থাৎ তৃতীয় বাহুর মান হয়ে গেল আমাদের 80 সেন্টিমিটার, যে কোনো একটি, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো খুবই আমরা চালাকি করে কিন্তু অঙ্কটি করলাম। নেক্সট অঙ্ক, এখন বলেছে একটি সিম্পলিফিকেশন করতে বলেছে, 50 + 0.5 × 20। দেখো এই দুটোকে গুণ করলে আমাদের কত আসছে 5 × 20 = 100। দেখো এক ঘর আগে পয়েন্ট রয়েছে, এখানে এক ঘর আগে পয়েন্ট অর্থাৎ 10 হয়ে গেল, এটা ভুলে গেলাম আমরা। 50 + 10, 50 + 10 আমাদের হয়ে গেল 60। 60কে ভাগ করতে কত বলেছে 0.7 দিয়ে, অর্থাৎ 0.7। তো 0.7 পয়েন্টটিকে উপরে তুলে নিলাম, অর্থাৎ উপরে হয়ে গেল 10, নিচে হয়ে গেল 7, তাহলে 600/10। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো 7 × 8 হয়ে গেল আমাদের 56, 5 × 7 = 35, অর্থাৎ 85 আমাদের থাকবে। কোথায় 85 রয়েছে, দেখো 85-এর একটি অপশন রয়েছে, 85-এর পর পয়েন্ট হবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের কিন্তু অঙ্কের পুরোপুরি ভাগটা করতে হয় না, আমাদের অর্ধেক ভাগ করার পর অপশন আমরা মিলিয়ে দেখতে পারি কোনটা স্যাটিসফাই হচ্ছে, কোনটা জাস্টিফাই হচ্ছে। অতএব পুরো অঙ্ক করার কোনো মানেই হয় না, ভাগ করার কোনো মানেই হয় না, সময় তোমাদের নিজেরই ব্যয় করবা তোমরা। ওকে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 63 বর্গ একক। ঠিক আছে, সমান্তরাল রেখা ডিই এবং এফজি, এখানে একটি আমাদের চিত্র এর প্রয়োজন হবে, আমি চিত্রটি আনার চেষ্টা করছি। মেবি চিত্রটি ভিজিবল, হ্যাঁ, তাহলে আমি লিখে নিচ্ছি কোনটি এ, এটিকে ধরলাম এ, এটিকে ধরে নিলাম বি এবং এটিকে ধরে নিলাম সি। এখন ডিই এবং এফজি এমনভাবে আঁকা রয়েছে যে এবি এবং এসি বাহুকে 3টি ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই মাঝখান দিয়ে আমি এইভাবে এঁকে নিলাম। হ্যাঁ, এখন ডিই এফজি তাহলে কি হয়ে যাচ্ছে, ডিই এফ জি। এখন এই ডিই এফজি এর ক্ষেত্রফল কত বের করতে বলেছে, এই একটা চতুর্ভুজ তৈরি হলো, এই যে ডি এফ ইজি, অর্থাৎ ডিই এফজি একটি ক্ষেত্রফল তৈরি হলো, অর্থাৎ সরি ভুল বলছি, একটি চতুর্ভুজ তৈরি হলো। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, আমরা কোশ্চেনে ভালো করে বুঝেছি, যেহেতু সমান্তরাল বাহু সেই ত্রিভুজটিকে খণ্ডন করেছে, তার মানে 3টি সমান ভাগে ভাগ করেছে, তার মানে এইটুকুর যা মান হবে এইটুকুরও একই মান হবে, আবার এইটুকুরও একই মান হবে, কেননা কোশ্চেনে ভালোভাবেই বলেছে 3টি সমান ভাগে ভাগ করেছে। তার মানে কি করব, সেই চতুর্ভুজটির ক্ষেত্রফল আমাদের কত বের হলো 1/3, অর্থাৎ 3টি ভাগ রয়েছে ইন্টু ত্রিভুজটির টোটাল ক্ষেত্রফল 63, যেহেতু তার 3টি ভাগে ভাগ করেছে, ভাগ করে দিব জাস্ট, আমরা এইভাবে লিখতে পারি 63কে 3 ভাগে ভাগ করলাম, আর প্রত্যেকটি ভাগ প্রত্যেকটি ভাগের সাথে সমান হয়ে গেল আমাদের 21 বর্গ একক। ঠিক আছে, তার মানে এই মিডিল পোর্শনটুকুর মান কত 21, আর যদি এটার মান জানতে চাই তো এটাও 21 হতো, আর উপরেরটারও 21 হতো। খুবই একটি সিম্পল কোশ্চেন, জাস্ট স্টুডেন্টকে একটু ভয় পাওয়ানোর জন্য এরকম একটু বড় করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখো আমরা ইন্টারেস্টিং অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। বলেছে একটি টেবিল শতকরা 10% লাভে বিক্রয় হয়েছে, যদি টেবিলটির ক্রয় মূল্য 5% হ্রাস পেত এবং এটি আরও 60 টাকা বেশি দিয়ে বিক্রি হতো, তবে লাভের পরিমাণ 20% হতো। তবে জিনিসটির ক্রয় মূল্য কত, জিনিসটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি আমি 100 টাকা, সে 10% লাভে বিক্রি করেছে, অর্থাৎ
110 টাকায় সে বিক্রি করেছে। এখন জিনিসটি কি 5% যদি ক্রয় মূল্য হ্রাস পেত, এটা তো সিপি, এটা এসপি, এটা বিক্রি করেছে। এখন সিপি যদি কি 5% হ্রাস পেত, অর্থাৎ কি হতো, 95 হয়ে যেত এবং এটিতে আরও 60 টাকা বেশি বিক্রি হতো, অর্থাৎ এর স্বাদ বেশি কত, 114, 60 টাকা বেশি বিক্রি হতো। তাহলে লাভের পরিমাণ 20% হতো। তাহলে এই আগে যে লাভের পরিমাণ আমাদের 10% ছিল, এই নতুন 5% হ্রাস পাওয়ার ফলে লাভের পরিমাণ কত হয়ে গেল, আমাদের 20% হয়ে গেল। ওকে, এখন জিনিসটির ক্রয় মূল্য কত, দেখো কতটুকু আমাদের বাড়লো বা কমলো, দেখো তো আমাদের 4 পরিমাণ বাড়লো, 4 ইউনিট বাড়লো বা 4 টাকা বাড়লো। ঠিক আছে, আমাদের 4 টাকা বাড়লো, আমাদের কি বাড়লো, 4 টাকা। বাট বইয়ে বলেছে কি আরও 60 টাকা বেশিতে বিক্রয় হইতো, তার মানে 4 মানেই ওরা কি বলেছে, 60 টাকা। আবার বোঝাচ্ছি, দেখো আমাদের 100 টাকার উপর 10% লাভ করলাম, আমাদের হয়ে গেল 110 টাকা। বলেছে 5% যদি হ্রাস পেত তাহলে হয়ে যেত 95 টাকা, তাহলে কি 60 টাকা বেশি দিয়ে বিক্রয় হতো, অর্থাৎ 114 টাকায় বিক্রয় হইতো। বাট অ্যাকচুয়াল বাড়ছে কত, দেখো তো অ্যাকচুয়াল বাড়ছে 4, কিন্তু বইয়ে বলেছে 7, তাহলে একে কত, 7/4। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কাকে ধরেছি, 100কে ধরেছি, তাহলে 100 এর মান কত, 100 এর মান কত, জাস্ট কাটাকাটি করে দাও, 4 পঁচিশে 100, 7 পঁচিশে 175। খুবই সিম্পল একটি অঙ্ক, লাভ ক্ষতি থেকে আমাদের দিয়েছে। কিন্তু বাট অনেক স্টুডেন্ট অঙ্কটা ঠিকঠাক পড়ে না, আমার দুঃখ এই জায়গাতে। আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টগুলো অঙ্ক ঠিকঠাক না পড়ে অঙ্ক করার চেষ্টা করে, যা ওদের ঘুরে ফিরে কী হয়ে যায়, ইরোর হয়ে যায়, ভুল হয়ে যায়। এই কারণে অঙ্কটিকে পড়ো, অঙ্কটিকে বোঝো, অঙ্কটিতে কী ডেটা দেওয়া রয়েছে সেটিকে বোঝার চেষ্টা করো, তাহলেই তো অ্যান্সার পাবে। অর্থাৎ 175 টাকা হয়ে গেল সেটির ক্রয় মূল্য। এ নাম্বার অপশন দেখো রাইট হয়ে গেল। ওকে, ঠিক আছে। পরের অঙ্ক কি বলেছে, 6 বছর আগে দুই ব্যক্তির অর্থাৎ পি এবং কিউ এর বয়সের অনুপাত 3:2 ছিল। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 8:7 হবে। দেখো অনুপাতের অঙ্ক খুবই একটি সুন্দর অঙ্ক। তার মানে লোকটির বয়স কত ছিল, অনুপাতটিকে ভাঙিয়ে লিখলে কি ধ্রুবক লিখতে লাগে। প্রথম লোকটির বয়স ছিল 3x আর দ্বিতীয় লোকটির বয়স ছিল আমাদের 2x। কি বলেছে, 6 বছর এটা আগে ছিল, তাহলে 6 বছর পর কত হবে, জাস্ট 6 দিয়ে যোগ করলে 6 বছর পর বেরিয়ে যাবে। এটা হচ্ছে বর্তমান বয়স। এখন বলেছে 4 বছর আবার পর তাদের বয়স কত হয়ে যাবে, 8:7, অর্থাৎ 8/7। কত বছর পর, আবার বর্তমান বয়সের থেকে আবার 4 বছর পর। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে 3x প্লাস 10, 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 8/7। এটাকে এখন সিম্পলিফাই করে নিচ্ছি। এখানে আসছে 21x প্লাস 70 আর এখানে আসছে কত, 16x প্লাস 80। যদি 16টিকে বাঁ দিকে চলে আসে 16টি, তাহলে বিয়োগ হয়ে যাবে 21x থেকে 16x বিয়োগ করলে 5x, আর 70টি ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাবে 10। x এর মান বেরিয়ে গেল 2। বলেছে পি এর বয়স কত, তো অনেকে এখানে একটু অসুবিধা হয় বুঝতে, পি এর বয়স কত, এটা কি বর্তমান বয়স চেয়েছে নাকি 4 বছর পর বলেছে। দেখো কোশ্চেনে যেহেতু কোনো উল্লেখ করা নেই, তার মানে এটি বর্তমান বয়স। তাহলে পি এর বর্তমান বয়স কত, 3x প্লাস 6। 3x তো 6 বছর পর ছিল, এখন 6 বছর পর কত হলো এটা, তাহলে কি হয়ে গেল 2। তাহলে 3 দুগুণে 6 প্লাস 6, তার মানে বর্তমান বয়স 12 বছর। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এখন নৌকা স্রোত থেকেও অঙ্ক দিয়েছে। একটি নৌকোর গতিবেগ প্রতিকূলে 40 কিলোমিটার, স্থির জলে 55 কিমি হলে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত। আমরা স্রোতের অনুকূল মানে কি জানি, নৌকার বেগ
প্লাস স্রোতের বেগ, এটা মানে কি অনুকূল। আর প্রতিকূলে কি জানি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। এখন দেখো আমরা নৌকার বেগ জানি বাট স্রোতের বেগটি জানি না। স্রোতের বেগ প্রথমে বের করার চেষ্টা করি। তো নৌকার বেগ কোনটি, দেখো স্থির জলে এত কিমি ঘন্টা হলে, এটার মানে কি স্থির জলে কি তুমি দাঁড়িয়ে থাকবে নাকি নৌকা দাঁড়িয়ে থাকবে না জাহাজ দাঁড়িয়ে থাকবে, ওই স্থির জলে যেটি সেটি হয়ে যাচ্ছে আমাদের নৌকার বেগ। অনেকেই বোঝে না, হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেলে এবার। স্থির জলে নৌকাটির বেগ 55 কিমি, স্রোতের বেগ তো আমরা জানি না, স্রোতের বেগ তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আবার প্রতিকূলের বেগ কত বলেছে, 40 কিমি পার ঘন্টা বলেছে, 40 কিমি পার ঘন্টা বলেছে। তাহলে কিন্তু দেখো আমরা স্রোতের বেগ বের করতে পারছি কিভাবে, 55টা যদি ডান দিকে চলে যায় তাহলে আমাদের বেরিয়ে আসবে মাত্র কত, 15, -15, মাইনাস মাইনাস কেটে যায়, অর্থাৎ স্রোতের বেগ বেরিয়ে গেল 15। এখন বলছে নৌকাটির অনুকূলে বেগ কত, তো অনুকূলের ফর্মুলা আমরা কি জানি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ তো অলরেডি বইয়ে দেওয়াই রয়েছে 55 ঘুরিয়ে পেঁচিয়ে, বাট আমরা বুঝেছি এবং স্রোতের বেগ বের করলাম 15, অর্থাৎ সেই নৌকাটির অনুকূলে গতিবেগ কত, যোগ করে দাও 70 কিমি পার আওয়ার। কি মজা লাগছে তো? তো অবশ্যই একটি কমেন্টে লিখে জানাও। আর ভাই রিকোয়েস্ট করছি তোমাদের সকলকেই, যারা প্রথম দেখছো, নিউ ভিউয়ার্স রয়েছে, তারা সকলে মিলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখো তোমাদের সাপোর্টের কারণে এখন আমি এগিয়েছি, হ্যাঁ, তোমাদের আশীর্বাদেই বলবো। ওকে, এতদিন আমি অফলাইন ব্যাচে একটি নির্দিষ্ট এরিয়ায় সীমাবদ্ধ ছিলাম, এখন আমি অনেক স্টুডেন্টকে শেখাতে পারছি। অনেকেই আমাকে কমেন্ট করছে, ইমেল করছে, স্যার আমি আজ পর্যন্ত, যাই হোক ওগুলো কথা বাদই দাও, যাই হোক তোমাদের ভালোবাসায়, সাবস্ক্রাইবে, তোমাদের সাপোর্টে আমি এতদূর আসতে পেরেছি। আশা রাখছি তোমরা আরও আমাকে সাপোর্ট করো, যাতে ইন ফিউচার এরকম ফ্রি, হ্যাঁ, এরকম ফ্রিভাবে তোমাদেরকে শেখাতে পারি, আমি কোর্স লঞ্চ করতে পারি ফ্রিতে। আমার এইটুকুই চাওয়া থাকবে, এক্সট্রা কোনো কিছুই নাই। তাহলে কি হয়ে গেল আমাদের স্রোতের বেগ, অর্থাৎ নৌকাটির অনুকূলে বেগ কত, 70 কিমি পার আওয়ার। খুবই সিম্পল একটি কোশ্চেন। ওকে, তো চলো আর এগুলো সাবস্ক্রাইবের কথা বেশি বলবো না, হ্যাঁ, ওকে বুঝে নিও তোমরা, একটু মানবতার খাতিরে তোমরা সাপোর্ট করো আমাকে, বন্ধু বান্ধবদের কাছে ম্যাক্সিমামভাবে শেয়ার করে দাও যাতে ওরাও শিখতে পারে। ওকে, এখন দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 9। যখন অঙ্কগুলি উল্টানো হয় তাহলে 45 হ্রাস পায়। তার মানে একটি অঙ্ক ছিল এই দুটোর যোগফল কত ছিল আমাদের, 9 ছিল, এবং অঙ্কগুলোকে উল্টে দিব, অর্থাৎ YX করে দিলাম। তাহলে প্রকৃত সংখ্যা থেকে YS যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের মান কত, 45 হ্রাস পায়। তো এটা আমরা কি করব, শর্টকাট মেথডে করব। কিভাবে শর্টকাট মেথড দেখে নাও, আমরা অপশন টেস্ট করব। দেখো কার কার সংখ্যার যোগফল 9 আসছে, দেখো এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে, অর্থাৎ বুঝতে পারছি না। এখন সংখ্যাগুলোকে জাস্ট উল্টে দাও। তাহলে প্রথম অপশন রয়েছে 45, একে উল্টে দিলে আমাদের আসছে 54। এখানে কি আমার 45 হ্রাস পাচ্ছে না, তার মানে এই অপশন আমাদের হবে না। সেকেন্ড অপশন 72, একে যদি আমি উল্টে দেই তাহলে বেরিয়ে যাবে 27। একে যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের 45 সত্যি হ্রাস পাচ্ছে, তার মানে সংখ্যাটি কিন্তু অবভিয়াসলি আমাদের 72, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা নিজেদের ব্রেনকে খাটিয়ে খুবই সুন্দরভাবে অঙ্ক না করেও অঙ্ক করতে পারি। ঠিক আছে, মেথডটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। চলো নেক্সট অঙ্কে। এখন দেখো মধ্যমা বের করতে বলেছে। সো মধ্যমা কিভাবে বের করবো স্যার? সো মধ্যমা বের করার একটি ট্রিক্স বলে দেবো, এমনি নর্মাল যেটা ট্র্যাডিশনাল ওয়ে রয়েছে সেটাও বলছি। মধ্যমা বের করার জন্য সবগুলো সংখ্যাকে যোগ করবে। যোগ করার পর কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7, তাহলে যোগ করার পরে 7 দিয়ে ভাগ করে দেবে। বাট আমি বলছি অতটুকু ঝামেলার দরকার নেই করার। তোমরা দেখো তো সবগুলোর মাঝখানে কে রয়েছে, 55 53 56, এপাশে রয়েছে 61 69 31, মাঝখানে রয়েছে 59, অর্থাৎ 59ই হয়ে গেল আমাদের মধ্যমা। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, বলেছে প্রথম 20টি 12 এর গুণিতকের গড় কত। 12 এর গুণিতক
মানে কি বুঝলে? 12 এর গুণিতক হচ্ছে 12 এর নামতা, তাহলে 12 1 1, প্রথম গুণিতক হচ্ছে 12, দ্বিতীয় গুণিতক হচ্ছে 24। আমরা কিন্তু এইভাবে করব না, এইভাবে করলে কিন্তু আমাদের অঙ্ক 5 মিনিট লেগে যাবে, এটা কিন্তু রং মেথড। তাহলে প্রথম 12টি সংখ্যার গড় কত? প্রথম 12 এর 20টি সংখ্যার গড় কত? গড়ের ফর্মুলা আমরা কি জানি? সমস্ত সংখ্যাগুলির এই সংখ্যাগুলো যেগুলো বের হবে তার যোগফল বাই সংখ্যা। কতগুলো সংখ্যা রয়েছে? 20টি সংখ্যা রয়েছে। তো আমরা ওভাবে বের করব না, আমরা শিখব ট্রিক্সটি কী রয়েছে। দেখো 12 এর গুণিতককে আমরা কি লিখতে পারি? 12 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3, তার মানে 12 1 12, 12 2 24। আশা করি ক্লিয়ার। এভাবে 20টি সংখ্যা বের করতে বলেছে। তো আমরা কি করব? এভাবে করব না, আমরা 12/20কে সাইড করে রাখব, মাল্টিপ্লাই। এখন বলেছি 1 থেকে 20টি সংখ্যার যোগফল। আমরা একটি ফর্মুলা শিখেছি, 1 থেকে n সংখ্যক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটি খুবই একটি পরিচিত সূত্র। n মানে কি? শেষের সংখ্যাটি কত? 20। ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ, 20 ইন্টু n প্লাস 1 মানে কত? 20 প্লাস 1 21 বাই 2। দেখো 20 20 উভয় পাশে কেটে গেল, 2 দিয়ে দিলাম, 6 দিয়ে কাটাকাটি করে দিলাম, তাহলে 6 দুগুনি 12, 6 1 6। দেখো খুবই কম সময় মুখে মুখে বের করে নিলাম, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট আনসার। স্মার্ট ওয়েতে করো, নটে এই মেথডে, ঠিক আছে? চলো নেক্সট। জাস্ট মানগুলো চেঞ্জ করে দিয়েছে। মাইনাসের মান কত বলেছে? মাইনাস বলেছে ডিভিশন, মাইনাস মানে হচ্ছে ডিভিশন, প্লাস মানে হয়ে যাচ্ছে আমাদের কি? মাল্টিপ্লিকেশন। প্লাস মানে মাল্টিপ্লিকেশন, আর মাল্টিপ্লাই মানে হয়ে যাচ্ছে আমাদের প্লাস। করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। 36 কি দাঁড়াচ্ছে আমাদের? 36 ভাগ 4 মাল্টিপ্লাই 7 প্লাস 8। 4 9 36, অর্থাৎ বেরিয়ে গেল 9। 7 9 63, 63 প্লাস 8 71, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক তো? তাহলে ঠিক। চলো নেক্সট কোশ্চেন। এখন দেখো ইন্টারেস্টিং একটি অঙ্ক। একটি দোকানদার একটি মূল্যের উপর 320 টাকা ধার্য করেছে। ঠিক আছে, 320 টাকা আমি ধার্য করলাম। 10% ছাড় দেওয়ার পরে তিনি যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে একটি জিনিসের মূল্য ছিল আমাদের 320 টাকা, ধার্য মূল্য ছিল, বাট সে কী করলো? 10% ছাড় দিল, তার মানে হয়ে গেল 90/100। 0 0 কেটে যায়, 288 টাকা হয়ে যায়, ছাড় দেওয়ার পর হলো। যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, ছাড় দেওয়ার পরেও যদি ক্রয় মূল্য, তার মানে আমি কত টাকা? 288 টাকায় জিনিসটি বিক্রয় করলাম। এখন বলেছে এই যে বিক্রয় করেছি এর মধ্যে আমি 20% লাভ করেছি। দেখো আমাদের কাছে ক্রয় মূল্য জানতে চেয়েছে, সিপি, আরপি, এসপি। আমরা সর্বদা জানি সিপি থেকে রিটেল প্রাইস যায়, ধার্য মূল্য, তারপরে সেলিং প্রাইস যায়। বাট এখানে কি দিয়েছে? সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস থেকে আমাদের ক্রয় মূল্যে যেতে বলেছে, অর্থাৎ কি হয়ে যাবে? 100টা উল্টে যাবে, অর্থাৎ উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 120। কেন? 20% সে লাভ করেছে। 0 0 উভয় পাশে কেটে দিলাম, 2 দিয়ে 5 দুগুনি 10, 2 দিয়ে 6 দুগুনি 12, 4 6 24, 6 8 48, তাহলে 240 টাকা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। কথা বলতে বলতে আমার গলাই শুকিয়ে গেল। যাই হোক, তাহলে কি হয়ে গেল? আমাদের ক্রয় মূল্য হয়ে গেল 240 টাকা। খুবই একটি সিম্পল প্রসেস ছিল। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যাদের অসুবিধা রয়েছে কোনো সমস্যা নেই ভাই, আমি তোমার নিজের শিক্ষক, গৃহশিক্ষক ভাবো আমাকে। যেটা আমি তোমাকে শেখাচ্ছি সেটা ভালো করে শেখো, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি তো কমেন্টে রিপ্লাই করি সচরাচর, সেখানে বুঝিয়ে দেবো। এই কোশ্চেনটি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, হাইলাইটার নিচ্ছি। বলেছে 320 টাকা ধার্য করেছে, বুঝলাম, তার উপর 10% ছাড় দিয়েছে, দেওয়ার পরে সে 20% লাভ করছে।
তার মানে 320 টাকায় সে রিটেল প্রাইস রেখেছিল, বাট সে ছাড় দিল 10%, অর্থাৎ 100 থেকে 10 বাদ দিলে 90/100, অর্থাৎ সে বিক্রি করলো কত, 288 টাকায়। এখন 288 টাকায় বিক্রয় করে তার আবার 20% লাভ হয়েছে। যেহেতু আমাদের এইভাবে প্রসেস ফলো করছে না, আমাদের উল্টো পাশে, এই কারণে আমরা উল্টে দিব। আমরা নর্মাল লিখি 120/100, বাট এটা উল্টো প্রসেস জানতে চেয়েছে, সেলিং প্রাইস থেকে সিপি ক্রয় মূল্য জানতে চেয়েছে, তার জাস্ট উল্টে দিলাম, উল্টে দিলে বেরিয়ে গেল 240 টাকা, অর্থাৎ এই নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আরেকটি সুন্দর কোশ্চেন, পি 1600 টাকায় একটি সামগ্রী কিনেছেন, এটি 10% লাভে বিক্রয় করেছেন, বুঝলাম। তার মানে 1600 টাকায় একটি সামগ্রী কিনলো, সে 10% লাভে অর্থাৎ 110 বিক্রয় করলো, তাহলে বিক্রয় মূল্যটা কত হয়ে গেল? তাহলে এখানে হলো 1760, এত টাকায় সে বিক্রয় করলো। যদি এটি 1840 টাকায় বিক্রয় করত, তো লোকটি তো এত টাকায় বিক্রয় করে ফেলেছে অলরেডি, যদি সে 1840 টাকায় বিক্রয় করত, তাহলে কত % লাভ পেত? ভালো করে বোঝো। 1600 টাকায় বিক্রয় করেছে, কিনে এত টাকায় বিক্রয় করেছে, যদি সে 1600 টাকায় কিনে এত টাকায় বিক্রি করতো, তো দেখো 1600 টাকায় কিনে যদি এত বিক্রয় করতো, তাহলে কত লাভ করছে? অবভিয়াসলি আমাদের 240 টাকা লাভ করছে। ভালো করে দেখো, কতর মধ্যে? 1600 টাকার মধ্যে 240 টাকা আমাদের লাভ করছে, ইন্টু শতাংশের জন্য 100, 0 0 উভয় পাশে কেটে গেল, 16 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করলে আমাদের আসছে 15%। তার মানে সে কী করতো? 15% লাভ করতো। তো অনেক স্টুডেন্ট 15% দেখে ডাইরেক্ট 15% ঘ্যাচাং করে দিয়ে দিবে, লিখে দিবে 15% রাইট, বাট দেখো এটা রাইট নয়। বলেছে তবে লাভ্যাংশ কতটা বৃদ্ধি পেত? আগে আমাদের 10% লাভ হতো, এখন লাভ্যাংশ কত হলো? 15%। তার মানে কত % বৃদ্ধি পেল? 5%। এটাই তো বাবু জানতে চেয়েছে। আমাদের কাছে কত লাভ হলো এটা জানতে চাইনি, আমাদের কাছে জানতে চেয়েছে আরও এক্সট্রা কত লাভ হলো। এক্সট্রা 5% লাভ হলো, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একটু মাথা ঠান্ডা করে কোশ্চেনটি পড়ো, নাহলে কিন্তু অনেক স্টুডেন্টই প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করে ভুল অপশনই ক্লিক করে বসে আসে, এবং সেভাবে আমার 1 নাম্বার প্লাস হয়ে গেল, অপরদিকে সে কী করলো? তার মাইনাস করে দিল তার নাম্বারটিকে। তাহলে নেক্সট অঙ্কে সরলীকরণ করতে বলেছে, সকলেই তোমরা পারবে। এটা লসাগু কত? 5 7 35 লসাগু হয়ে যাচ্ছে আমাদের। 5 দুগুনি 10 প্লাস 3 7 21 ডিভিশন। আবার কি বলেছে? এখানেও 5 7 35, 7 দুগুনি 14 প্লাস 5 দুগুনি 10, কত আসছে এখানে? 31/35। এই ভাগটিকে আমরা মাল্টিপ্লাই যদি করি তাহলে কি হয়ে যাবে? জাস্ট উল্টে যাবে, উপরে চলে যাবে 35 এবং নিচে চলে যাবে যোগফল কত? 24। 35 কেটে যায়, অ্যান্সার বেরিয়ে যাবে 31/24। ওকে, অর্থাৎ এই নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর অঙ্ক, সময় ও কার্য থেকে দিয়েছে। বলেছে পি কিউ আর একসাথে কাজ করে 6 দিনে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, তিনজনে কাজ করছে আমাদের 6 দিনে। পি একটি কাজ একা কত দিনে? 10 দিনে করতে পারে। কিউ একটি কাজ একদিনে কত? 24 দিনে কাজটি করতে পারে। তাহলে আর একা কতদিনে কাজটি করবে? সো আমরা যেভাবে করি সময় কার্যের অঙ্ক, 3টির লসাগু বের করি। 3টির এখন লসাগু কীভাবে বের করব? আমি তোমাদের লসাগু চ্যাপ্টারে শিখিয়েছি, সময় কার্য চ্যাপ্টারে শিখিয়েছিলাম কিভাবে বের করতে হয়। এই সবচেয়ে বড়টার মাল্টিপ্লাই বের করো। এই সবচেয়ে বড় এর মাল্টিপ্লাই কত? প্রথম মাল্টিপ্লাই হচ্ছে 24 একে 24। দেখো 24 কি 3টি সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে? এটা দিয়ে যাচ্ছে, বাট এটা দিয়ে যাচ্ছে না। তাহলে 24-এর 2 দিয়ে দেখো, 24-এর 3 দিয়ে দেখো, 24-এর 5 দিয়ে দেখো, ঘুরে ফিরে দেখবে। অথবা এটা যদি এই প্রসেস যদি না বোঝো তাহলে জাস্ট লসাগু করে নাও, অত ঝামেলা করার দরকার নেই, লসাগু করে নাও। লসাগু বের হবে আমাদের 120। তাহলে পি কিউ আর তিনজনের এফিসিয়েন্সি কত বের হবে? কতটুকু কাজ করে? 20 ইউনিট করে। এ করে 12 ইউনিট কাজ করে, আর এ করে কত? 5 ইউনিট করে কাজ। এখন আমরা এই পার্টটিকে টোটালি ভুলে যাব। তাহলে পি প্লাস কিউ প্লাস আর, তিনজনে টোটাল কাজ এফিসিয়েন্সি তাদের 20 ইউনিট। পি এর একাই এফিসিয়েন্সি 12, কিউ এর একাই এফিসিয়েন্সি 5। জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? 17 ইউনিট। তাহলে আর এর মান ঘুরে ফিরে 20 - 17, অর্থাৎ আর এর মান কত? 3 ইউনিট।
তার মানে আর 3 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। টোটাল কাজ আছে 120 ইউনিট, এই যে লসাগুটা টোটাল কাজ বাই 3, অর্থাৎ সে 40 দিনে কাজটি কমপ্লিট করবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, এই সঠিক চিহ্ন বারবার আসছে, আমি একটি অঙ্ক এক্সট্রাভাবে করিয়ে দেব, এটা মনে হয় রিজনিং থেকে আমি তুলে নিয়েছি, যাই হোক করিয়ে দিচ্ছি তোমাকে। দেখো সঠিক চিহ্ন কি কি রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে, মাইনাস রয়েছে, ডিভিশন রয়েছে, প্লাস রয়েছে, আর এক্সট্রা কিছু নেই, এই 4টি রয়েছে, মাল্টিপ্লাই, মাইনাস, ডিভিশন, অ্যাডিশন। ওকে, তাহলে দেখো ডিভিশনটা কোথায় বসে ভালো করে দেখো তো, কার কার মধ্যে ডিভিশন যাচ্ছে, দেখো 7 আর 5-এর মধ্যে ডিভিশন যাচ্ছে না, 4 আর 7-এর মধ্যে ডিভিশন যাচ্ছে না, তাহলে এইটুকু জায়গার মধ্যে এরা দুইজনই কিন্তু ডিভিশন যাচ্ছে, তাহলে ডিভিশন গেলে কত হয় 11। দেখো ফার্স্টে ডিভিশন কোথায় রয়েছে, ডি নাম্বার অপশন, তারপরে 11, তারপরে কি দেওয়া রয়েছে মাল্টিপ্লাই, 11 মাল্টিপ্লাই 7 77, তারপরে রয়েছে প্লাস, প্লাস 5, দেখো ঘুরে ফিরে আমাদের 82 আসছে। এইভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অ্যান্সারটি করতে পারি, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার মানে বুঝলাম এই 3-4টি সংখ্যা আমাদের কাছে আছে। তো প্রথমে দেখব ডিভিশনটা কার সাথে সাথে কাজ হচ্ছে। দেখো ডিভিশন কেবল 44 এবং 4-এর মধ্যেই ডিভিশনটা কাজ করছে, এদের মধ্যে কিন্তু ডিভিশন কোনো কাজ করছে না, অর্থাৎ এখানে আমি ডিভিশনটা বসিয়ে জাস্ট দেখলাম, দেখো বসালেই মিলে গেল জাস্ট খুবই সিম্পল একটি অঙ্ক। কি বলেছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় সংখ্যাগুলির যোগফল কত। যখনই আমাদের সাম জানতে চাইবে, যোগফল জানতে চাইবে, কি করে দেব, কটি সংখ্যার গড়, 6টি সংখ্যার গড়, কত করে গড়, 17 করে গড়, জাস্ট গুণ করে দাও, 6 7 42, অর্থাৎ 102 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তার মানে সংখ্যা দুটির সাম কত, 102, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সো আজকে আমি তোমাদেরকে 30টা অঙ্ক করালাম, যেটা প্রত্যেকটা পেপারেই, প্রিভিয়াস ইয়ারের পেপারে 30টা করে অঙ্ক পাবে। সো আশা করি ভিডিওটি তোমাদেরকে কীরকম লেগেছে আমি জানি না, তো সকলে আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে এইটুকুই রাখছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।